বৃহস্পতিবার সন্ধ্যায় মেরি মল্লিক তার আরামদায়ক আবছা আলো ভরা বসার ঘরে একা বসে তার স্বামীর জন্য অপেক্ষা করছিল। সে গর্ভবতী ছিল এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। অবশেষে সে তার স্বামীর গাড়ির চেনা শব্দ শুনতে পেল। পার্থ ভেতরে ঢুকলে মেরি উষ্ণভাবে তাকে অভ্যর্থনা জানাল, উঠে এসে তার গালে চুমু খেল। তারপর সাবধানে তার কোটটি নীল এবং সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখল। রান্নাঘরে সে তাদের দুজনের জন্য পানীয় তৈরি করল। পার্থের জন্য হুইস্কি কড়া করে, ঠিক যেমন সে পছন্দ করত, এবং তার নিজের জন্য হালকা। এটি ছিল তাদের প্রতিদিনের রুটিন, একসাথে কাটানো নীরব সময় যা সে গভীরভাবে ভালোবাসত। প্রতি রাতে ঠিক রাতের খাবারের আগে তারা ডাইনিং টেবিলে মুখোমুখি বসে এই মুহূর্তটি ভাগ করে নিত, কথা বলত এবং হাসত। মেরি এটিকে তার দিনের সেরা অংশ মনে করত। দীর্ঘ সময় ধরে বাড়িতে একা থাকার পর, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করার পর এই সময়টা সে খুব ভালোবাসত। তবে আজ রাতে কিছু একটা ভিন্ন ছিল। তারা মুখোমুখি বসে থাকার সময় মেরি লক্ষ্য করল যে পার্থ অন্যমনস্ক, প্রায় গুটিয়ে যাওয়া। কোনো কথা না বলে সে এক চুমুকে তার পানীয় শেষ করল, যা সে খুব কমই করত। তারপর নীরবে উঠে দাঁড়াল, নিজের জন্য আরেকটি পানীয় ঢেলে নিল, এবার গ্লাসটি স্বাভাবিকের চেয়ে বেশি ভরে। মেরি তাকে মনোযোগ দিয়ে দেখল। কিছু ভুল হচ্ছে অনুভব করে। সাধারণত বৃহস্পতিবার রাতে তারা বাইরে খেতে যেত, কিন্তু আজ রাতে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে আলতো করে বলল, যদি বাইরে খেতে যাওয়ার মতো ক্লান্তি লাগে তবে দেরি হয়নি। ফ্রিজে প্রচুর মাংস এবং অন্যান্য জিনিস আছে। তুমি ঘরেই থাকতে পারো এবং চেয়ার ছেড়েও যেতে হবে না। সে তার দিকে তাকাল, তারপর ধীরে ধীরে তাকে বসতে বলল, তার কণ্ঠস্বর সমতল এবং আবেগহীন। মেরি হঠাৎ ঠান্ডা অনুভব করল। সে চেয়ারে বসে পড়ল, তার নাড়ি দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে তাকে বলল যে তার কিছু বলার আছে, এমন কিছু যা তাকে হতবাক করবে। তার মাথা নিচু ছিল, তার দৃষ্টি মেঝেতে স্থির ছিল, এবং সে দীর্ঘ, বেদনাদায়ক মুহূর্তের জন্য থামল। মেরি তার দিকে তাকিয়ে রইল, তার হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল। অবশেষে এক উত্তেজনাপূর্ণ নীরবতার পর সে কথা বলল। তার কথাগুলো মেরিকে আঘাত করল যেন কোনো ধাক্কা, প্রতিটি শব্দ তাকে তার থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছিল। সে জমে বসে রইল, তার পরিকল্পনাগুলো শুনে। সে তাকে ছেড়ে চলে যাবে, তার জন্য ব্যবস্থা করবে, আর্থিকভাবে সাহায্য করবে, কিন্তু সে এগিয়ে যাচ্ছে। পৃথিবী যেন তার চারপাশে ভেঙে পড়ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটা ঘটছে, এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল, যেন কোনো দুঃস্বপ্ন থেকে সে জেগে উঠতে পারছে না। সে যখন কথা বলছিল মেরি অসাড় ছিল। তার মন যেন ঘুরে বেড়াচ্ছিল, তার কথাগুলো পুরোপুরি বুঝতে পারছিল না। সে প্রায় সম্মোহিত হয়ে উঠে দাঁড়াল এবং নিচে গেল। তার পদক্ষেপগুলো ধীর ছিল, তার পা মাটি বেয়ারলি স্পর্শ করছিল। ফ্রিজে সে ভেড়ার ঠ্যাং দেখল, ঠান্ডা এবং শক্ত। সেটি বের করল, তার মুঠো শক্ত হল যখন সে সেটি নিয়ে উপরে গেল। পার্থ তার দিকে পিছন ফিরে জানালার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল, তার ভঙ্গি উদাসীন। সে বিটবিট করে বলল, তার কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না। সেই মুহূর্তে তার ভেতরের কিছু একটা ভেঙে গেল। কি এক চিন্তা! সে হিমায়িত ভেড়ার ঠ্যাংটি ঘোরাল এবং তার মাথায় আঘাত করল। সে মেঝেতে পড়ে গেল, নিথর। সে যা করেছে তার বাস্তবতা সঙ্গে সঙ্গেই তাকে আঘাত করল। সে একজন গোয়েন্দার স্ত্রী। সে ভালো করেই জানত যদি কেউ জানতে পারে সে তার স্বামীকে হত্যা করেছে তবে কি হবে। সে তা হতে দিতে পারত না। তাকে দ্রুত ভাবতে হবে। দ্রুত সরে গিয়ে সে ভেড়ার ঠ্যাংটি রান্নাঘরে নিয়ে গেল, চুলায় রাখল এবং সেটি চালু করল। তারপর সে আয়নার সামনে শান্ত হল, তার অভিব্যক্তি অনুশীলন করল, তার মুখের ধাক্কা মসৃণ করল যতক্ষণ না তার প্রতিচ্ছবি শান্ত, স্থির, প্রায় স্বাভাবিক দেখাচ্ছিল। তারপর সে তার ব্যাগ নিল এবং স্থানীয় মুদি দোকানে গেল। দোকানে সে শ্যামলকে উষ্ণ হাসি দিয়ে অভ্যর্থনা জানাল। আমাকে কিছু আলু দিন। সে হাসি মুখে বলল, তার কণ্ঠস্বর স্থির, যদিও তার হৃদয় দ্রুত ধুকপুক করছিল। সে স্বাভাবিকভাবে গল্প করল, উল্লেখ করল যে তার স্বামী ক্লান্ত, তাই তারা বাইরে খেতে যাবে না। সে কথোপকথন হালকা, স্বতঃস্ফূর্ত রাখল, শ্যামলকে সন্দেহ করার কোনো কারণ দিল না। সে যখন বাড়ি ফিরে এল, তখন পার্থের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে সে উচ্চস্বরে চিৎকার করে উঠল। কান্নাগুলো যেন সত্যিকারের প্রতিধ্বনি তুলছিল যখন সে পুলিশকে ফোন করল। কিছুক্ষণ পর দুজন অফিসার এল, পরিচিত মুখ যারা তাকে এবং পার্থ দুজনকেই ভালোভাবে চিনত। তাদের একজন এমনকি পার্থের বন্ধুও ছিল। সে একটি চেয়ারে ধসে পড়ল, তার মুখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল যখন তারা তাকে আলতো করে জিজ্ঞাসাবাদ করছিল।
সে তাদের সবকিছু বলল যা সে মনে মনে অনুশীলন করেছিল। আমরা বাজার করতে গিয়েছিলাম, বাড়ি ফিরে এসে তাকে মৃত অবস্থায় পেলাম গু। কর্মকর্তারা সহানুভূতি জানালেন, তাদের কণ্ঠস্বর নরম এবং আশ্বাসপূর্ণ। একজন কর্মকর্তা মুদি দোকানে শ্যামলের সাথে কথা বলতে গেলেন, যিনি মেরির সাফাই সাক্ষ্য নিশ্চিত করেছিলেন। সে আগের মতোই হাসিখুশি ছিল, একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, শ্যামল বলল। এদিকে তদন্তকারীরা বাড়ির প্রতিটি কোণ তন্ন তন্ন করে খুঁজছিলেন, যদিও মেরির গল্পটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। তারা কোনো অস্ত্র খুঁজে পায়নি, কেবল কয়েকটি অস্পষ্ট ইঙ্গিত। একজন কর্মকর্তা অনুমান করেছিলেন যে হত্যাকারী অবশ্যই ভোঁতা, ভারী কিছু ব্যবহার করেছে, যা এক আঘাতে একটি খুলি চূর্ণ করতে পারে। মেরি নীরবে শুনছিল, তার মুখ শোকের মুখোশ, যদিও তার মন দ্রুত ঘুরছিল। এক পর্যায়ে সে একজন কর্মকর্তাকে এক গ্লাস হুইস্কি দিতে বলল। তিনি রাজি হলেন, তার কাছে নিয়ে এলেন এবং উল্লেখ করলেন যে ভেড়ার ঠ্যাংটি চুলা রান্না হচ্ছে। সে ভান করল যেন সে অবাক হয়েছে, তার চোখ সামান্য বিস্ফারিত হল। তারপর, প্রায় যেন এইমাত্র তার মনে এসেছে, সে বলল, আচ্ছা, আপনারাই তো সবাই প্রিয় পার্থের ভালো বন্ধু, যে তাকে মেরেছে তাকে খুঁজে বের করতে সাহায্য করছেন গু। আপনাদের নিশ্চয়ই খুব ক্ষুধা লেগেছে গি। অনেক রাত হয়ে গেছে গি। আর আমি জানি, যদি আপনাদের ভালোভাবে আপ্যায়ন না করি তবে পার্থ আমাকে কখনোই ক্ষমা করবে না গি। কেন আপনারা ওই চুলায় থাকা ভেড়ার মাংসটা খাচ্ছেন না? এতক্ষণে তো ঠিকমতো সেদ্ধ হয়ে যাওয়ার কথা। প্রথমে কর্মকর্তারা দ্বিধা বোধ করছিলেন, মনে করছিলেন এটি হয়তো অনুচিত হবে, কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হলেন। তারা রান্নাঘরে গেলেন, গরম খাবার পেয়ে তাদের কথাবার্তা হালকা হয়ে গেল। মেরি অন্য ঘরে বসে শুনছিল। সে শুনতে পেল তাদের একজন মন্তব্য করছে। ডাক্তার বলেছে তার মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গেছে, যেন তাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে গু। যে এটা করেছে সে নিশ্চয়ই এমন অস্ত্র ফেলে রাখবে না গি। এটা নিশ্চিত আমাদের চোখের সামনেই কোথাও আছে গি। অন্য ঘর থেকে মেরি মল্লিক একটি চাপা, তৃপ্তির হাসি হাসল।